পশ্চিমা দেশগুলো কিন্তু অলরেডি ন্যারেটিভ শুরু করে দিয়েছে এবং আমাদের এনজিওরাও সেই ন্যারেটিভ শুরু করে দিয়েছে। সেটা হলো যে যেতে পারছে না, এরা এখানেই থাকুক। এই জিনিসটা কিন্তু বাড়তে থাকবে। যেই মিলিটারি জেনোসাইড করেছে তার পক্ষেই চলে যাচ্ছে, বা যারা তাড়িয়ে দিয়েছে, কারণ তারা তো তাই চাচ্ছে যে এরা যেন আর ফেরত না আসে, তৈরি করেছে মূলত মিয়ানমার মিলিটারি। তো আরেকটা হলো আরাকান আর্মি। তৃতীয় আমি মনে করি যে স্টেক হোল্ডার খুব ইম্পর্টেন্ট, সেটা হলো চীন, এবং চতুর্থ হলো ভারত, কারণ ভারতের বর্ডার হলো মিয়ানমার। এই চারটাই কিন্তু মেইন, কিন্তু ঘুরে ফিরে আমরা এই চারটার বাইরে কাজ করছি। বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করেন আপনি? দুটো চ্যালেঞ্জ। একটা হলো আমার বর্তমানে বিশাল চ্যালেঞ্জ হলো আমার ইনভেস্টমেন্টটাকে, প্রথম চ্যালেঞ্জ হলো স্টেবিলিটি। এটা আর বলে রাখি, স্টেবিলিটি মানে আমি বলেছিলাম যে বাংলাদেশের তিনটা জিনিস করা দরকার, নির্বাচনের আগেই বলেছিলাম। সেটা হলো এক স্টেবিলিটি, দুই স্টেবিলিটি, তিন স্টেবিলিটি। এটা হলো মেইন। আমার স্টেবিলিটি আনতে হবে। আমার স্টেবিলিটি আনলেই বড় যে চ্যালেঞ্জটা যেটা আছে ইনভেস্টমেন্ট আন। আমি যদি তাড়াতাড়ি ফরেন ইনভেস্টমেন্ট, এমনকি লোকাল ইনভেস্টমেন্ট এগুলো যে বাড়াতে না পারি, আমি যদি বিশাল আকারে এমপ্লয়মেন্ট সেক্টর তৈরি না করতে পারি, তাহলে এই জনগণই কিন্তু আবার রাস্তায় নামবে বিভিন্ন কারণে, তাই না? সো আমার একটা বিশাল চ্যালেঞ্জ হলো। আর একটা চ্যালেঞ্জ যেটা আসছে সেটা হলো রোহিঙ্গা বিষয়। কারণ রোহিঙ্গা বিষয় যেটা হচ্ছে, পশ্চিমা দেশগুলো কিন্তু অলরেডি ন্যারেটিভ শুরু করে দিয়েছে এবং আমাদের এনজিওরাও সেই ন্যারেটিভ শুরু করে দিয়েছে। সেটা হলো যে যেতে পারছে না, এরা এখানেই থাকুক, এদের এখানেই শিক্ষা দাও, এখানেই চাকরি দাও। এই জিনিসটা কিন্তু বাড়তে থাকবে, একেবারে চোখ বন্ধ করে বলছি। যার জন্য আমি মনে করি যে আমাদের সরকার খুব তাড়াতাড়ি একটা বড় আকারের সিদ্ধান্ত নেওয়া দরকার। কারণ হচ্ছে যে এই ন্যারেটিভের মধ্যে যেটা সমস্যা, বিরাট সমস্যা হলো এইটা কিন্তু মিয়ানমারের যেই মিলিটারি জেনোসাইড করেছে তার পক্ষেই চলে যাচ্ছে, বা যারা তাড়িয়ে দিয়েছে, কারণ তারা তো তাই চাচ্ছে যে এরা যেন আর ফেরত না আসে। পশ্চিমা দেশ কেন করছে আমি জানি না, কিন্তু একেবারে আমি তাদের সবসময় বলি যে তোমাদের এই ন্যারেটিভ কিন্তু প্রচণ্ড ক্ষতিকর করবে তোমাদের সভ্যতাকেই। কারণ এটা একেবারে রীতিমতো মিয়ানমার যেটা চাচ্ছে এত বছর, সেটাই কিন্তু মানে তোমরা করে দিতে যাচ্ছ। তো সেই জায়গায় আমি মনে করি যে বাংলাদেশের শক্ত অবস্থা নেওয়া দরকার এবং পরিষ্কার করে বলা দরকার যে না, আমার হোমওয়ার্ক করা শুরু করেছি, আমরা কাজ করছি। এমনকি ইকোনমিক করিডোর বলে একটা আইডিয়াও চলে এসেছে। চীনও মনে করছে যে ইকোনমিক করিডোরের মাধ্যমে ফেরত যেতে পারে। সেই জায়গায় কিভাবে যায়, তুমি কিভাবে সেটা করতে পারবে, কিন্তু ওইভাবে পরিবর্তন করা। কারণ এখন তারা শব্দ ব্যবহার করছে রিসেট, যে এই রোহিঙ্গা পলিসি রিসেট করা দরকার। রিসেট হলো এরা যেন এখানেই থাকে। সেইটা আমি বলছি যে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এই চ্যালেঞ্জটা মোকাবেলা করা খুব জরুরি বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে বাংলাদেশের আসলে এই রোহিঙ্গা ক্রাইসিসটাকে মিট করার মতো কোনো সিচুয়েশন বাংলাদেশ এখন আছে? মানে বাংলাদেশের কি সেরকম ক্যাপাসিটি আছে যে পুরো রোহিঙ্গা ক্রাইসিসটা সে মিট করতে পারবে? বা এটা তো আমরা দেখতেছি যে ডে বাই ডে যারা রোহিঙ্গা ঢুকলো বাংলাদেশে, তাদের সন্তান বাড়তেছে, রোহিঙ্গার নাম্বার অফ পিপুল বেড়ে যাচ্ছে। মানে ঢুকতেছে 12 লাখ, সেটা 13 লাখ প্লাস হয়ে গেছে, বা 14 লাখের কাছাকাছি চলে যাচ্ছে। তাহলে তো এটা ডে বাই ডে আরও বাড়বে। তার মানে আমরা কি একটা ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যেই আছি? এক্স্যাক্টলি, সেটা বলছি যে যেহেতু একটা বিশাল চ্যালেঞ্জ, অনেকে যেই গুরুত্বটা দেওয়া দরকার সেই গুরুত্ব দেওয়া দরকার মানে দিচ্ছে না। একটা হলো ফুল টাইম কাঠামো করা দরকার এবং ফুল টাইম একটা টিম করা দরকার। সেখানে ট্র্যাক 1, ট্র্যাক 2, ট্র্যাক 3 বিভিন্ন ট্র্যাকের মাধ্যমে, এমনকি মিডিয়া সবার মিলে একটা কাঠামো দরকার, একটা কমিটি দরকার যারা ফুল টাইম এটা নিয়ে কাজ করবে। এবং আমি মনে করি যে নতুনভাবে চিন্তাভাবনা আমিও মনে করি করা দরকার। সেটা এদের এখানে থেকে যাওয়া না, বরং কীভাবে মিয়ানমার সরকারের সাথে বা আরাকান আর্মির সাথে বা যারা স্টেক হোল্ডার আছে, এখানে 4টা মেইন স্টেক হোল্ডার মনে রাখতে হবে যাদের সাথে আমার কূটনীতি তৈরি করা দরকার। একটা হলো মিয়ানমার মিলিটারি, তামাদো, কোনো সন্দেহ নেই, কারণ দেশটা তো তার, তাই না? আমি যতই বলি না কেন, তার একটা কনসেন্ট লাগবেই। তার কনসেন্ট ছাড়া ফেরত যাবে না, সম্ভব না। দ্বিতীয় হলো আরাকান আর্মি, যেহেতু 70% তার হাতে চলে এসেছে, সেও একটা ফ্যাক্টর। এখানে মনে রাখতে হবে যে আরাকান আর্মি কখনো কিন্তু স্বাধীন আরাকান করতে চায়নি এবং করতে চাইবেও না। তারা কিন্তু আবার মিয়ানমারের বলয় থেকে স্বাধীন একটা অর্থনীতি চাচ্ছে। তারা একটা হাইপার অটোনমি চাচ্ছে, আমি যদি ওইভাবে বলি। তো আমার দেখা দরকার সেই হাইপার অটোনমির মধ্যে আমি কি সুবিধা নিতে পারি। কিছুটা আমরা আছে এখানে মনে রাখতে হবে, কারণ তাদের অনেক কিছু আমাদের এখান থেকে সাপ্লাই যায়। ক্রাইসিসটা তো আরাকান আর্মিরাই তৈরি করেছে, তাই না? যতটুকু আমার স্টাডিতে
না, তৈরি করেছে মূলত মিয়ানমার মিলিটারি। ওই যে 2017-তে তারা যখন এদের বিতরণ, মানে যখন অং সান সু চি ক্ষমতায় ছিল তখনই তাদের বিতরণ, এবং তখন দেখা দরকার যে কেন করেছিল। তো আরেকটা হলো আরাকান আর্মি। তৃতীয় আমি মনে করি যে স্টেক হোল্ডার খুব ইম্পর্ট্যান্ট, সেটা হলো চীন, এবং চতুর্থ হলো ভারত, কারণ ভারতের বর্ডার হলো মিয়ানমার। এই চারটাই কিন্তু মেইন, কিন্তু ঘুরে ফিরে আমরা এই চারটার বাইরে কাজ করছি। ওইখানে একটা পরিবর্তন আনা দরকার। এই চারটাকে যদি আমি কোনো রকমে ম্যানেজ করতে পারি তাহলে আমার মনে হয় সমাধান সম্ভব।